শুরু হচ্ছে শ্রুতি নাটক রবিবার। আমার গল্পের প্রধান পাত্রটি একটি ব্রাহ্মণ সন্তান। বিষয় ব্যাপারে বাপ ওকালতি ব্যবসায় আঁটি পর্যন্ত পাকা, ধর্মে কর্মে শক্ত আচরে তীব্র জারক রসে জারিত। এক আচারনিষ্ঠ বৈদিক ব্রাহ্মণ বংশের ছেলে আমি। বাবা নাম রেখেছিলেন অভয়াচরণ। ওই নামের মধ্যেই আমাদের কুলধর্মের যে ছাপ আছে সেটা নিজেই দিলাম ঘষে উঠিয়ে। অভয়াচরণ নামটা আর 5টা মামুলি নামের ভিড়ের সঙ্গে হাটে বাজারে ঘর মাখতে হবে, সেটা আমার রুচিতে বাধে। তাই নাম বদলে করে নিলাম অভিক কুমার। অভিকের চেহারাটা আশ্চর্য রকমের বিলিতি ছাড়ের। আটো লম্বা দেহ, গৌরবর্ণ, চোখ কটা, নাক তীক্ষ্ণ, চিবুকটা ঝুঁকেছে যেন কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিবাদের ভঙ্গিতে। অভিক ছিল নাস্তিক। আমার নাস্তিকতায় বাবা বিশেষ উদ্বিগ্ন ছিলেন না। আচার ধর্মের খাঁচাটাকে ঘরের দাওয়ায় মৃদু হাওয়ায় দুলিয়ে রেখে ধর্মবিশ্বাসের পাখিটাকে শূন্য আকাশে উড়িয়ে দেওয়া পর্যন্ত তিনি সহ্য করতেন। কিন্তু জাগ্রত গৃহদেবতার পুজোর ঘরে আমার অসহিষ্ণু ইচ্ছাকৃত অনাচারের অপরাধ তার পক্ষেও ক্ষমা করা সম্ভব ছিল না। তিনি আমাকে ত্যায্যপুত্র করলেন। এই অভিকের জীবনের ইতিহাস সুদীর্ঘ এবং অস্পষ্ট। ময়লা টুপি আর তেলকালি মাখা নীল রঙের জামা পরে ব্যারন কোম্পানির কারখানায় মিস্ত্রির কাজ করতেও তার বাধে না। হাতে কিছু টাকা জমলেই তার অজ্ঞাত ব্যাস থেকে বেরিয়ে এসে পুরোপুরি আর্টিস্ট রূপে বোহেমিয়ানি করতে লেগে যায় সে। জীবনের সহজ নিশ্চিন্ত ঢালু পথে গড়িয়ে যাওয়া আমার স্বভাব বিরুদ্ধ। সোজা গিয়ে উঠলাম আমার বাবার এক ক্লায়েন্টের মোটর মেকানিকের কারখানায়। আচ্ছা অভিক, কি পাগলামো করছো বলো তো? তোমার বাবা একজন ডাক সাইটে উকিল, আর তুমি করবে মোটর মেকানিকের কাজ? করবো না সীতেশ কাকা, শিখবো। আপনি ভাববেন না, আমি ঠিক পারবো। তুমি না ছবি আঁকা শিখছিলে আর্ট স্কুলে? ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছো? ছবি আঁকা নয়, ছবি আঁকার স্কুল। জানেন সীতেশ কাকা, আমার কেমন যেন মনে হলো আমি আর যদি কিছুদিন শিখি না, আমি ঠিক আর্টিস্ট হতে পারবো না। আমার হাত হয়ে যাবে কলে তৈরি, মগজ হবে ছাঁচে ঢালা। তা ছবি আঁকছো? অজস্র। আমার প্রদর্শনী হয়েছে। কই জানি নে তো। আপনি আমার বাবার ক্লায়েন্ট, তার বৈষয়িক বেড়াজাল অতিক্রম করে তার বাউন্ডুলে ছেলের খবর আপনার না রাখারই কথা। কাগজেও বেরিয়েছে, বলেছে ভারতের সর্বশ্রেষ্ঠ আর্টিস্ট অভিক কুমার, বাঙালিটিশিয়ান। আচ্ছা, বাবা বাবা, সে তো খুব আনন্দের কথা। হে তা বাবা অভিক, এত বড় আর্টিস্ট তুমি, আর্ট না করে মিস্ত্রিগিরি করার মতি কেন হলো বাবা? মতি নয়, মতি ছন্ন বলতে পারেন। আর মিস্ত্রির কাজও তো আর্ট হতে পারে, আবার কোনো কোনো আর্ট তো শুধুই মিস্ত্রিগিরি। বাবা অভিক, হ্যাঁ, আর্ট স্কুল থেকে মেয়াদ ফোরানোর আগে স্কুল ছেড়ে পালিয়েছো, আর এখন আমার এখান আপনার থেকে- কারখানা থেকে পালাবো তো ভয় নেই, যতদিন থাকবো ব্যাগার খেটে দেবো। অভিকের সম্পর্কে আরও একটা কথা বলা যায়। ওর জীবনে ছিল দুটি উল্টো জাতের শখ। প্রথমটা ছবি আঁকা। ওর বাবার মফস্বল অভিযানের পারিবারিক 3খানা মোটর গাড়ি নিয়েই অভিকের যন্ত্রবিদ্যায় হাতে খড়ি। সেই বিদ্যাকে সম্বল করে অভিকের দ্বিতীয় শখ ছিল গাড়ির কারখানায় জোড়া তোলা দেওয়া। এই যে শুনছেন, আমার গাড়িটা একটু চেক আপ করে দিতে হবে। কে? ও মা, অভিক তুমি? একই চেহারা হয়েছে তোমার, ময়লা টুপি, তেল কালি মাখা নীল রঙের জামা প্যান্ট। ওগুলো তো চেহারা নয়, বহিরাবরণ। চেহারা আমার একই আছে। মোটেই না, তুমি তো জানো না তোমার চেহারাটা কি আশ্চর্য রকমের বিলিতি ছাদের, আর টোটাল হিম্যান। স্থাবকতা হচ্ছে শিলা। খুব অহংকার। কিসের? এই যে কালি ঝুলি মেখে মোটর গ্যারেজে কাজ করছো, এও তো তোমার এক ধরনের অহংকারই। ওঠো ওঠো, কোথায়? আমি যেখানে নিয়ে যাব সেখানে। উপলক্ষ যে লক্ষ্যকে ছাপিয়ে গেল শিলা। তুমি তো গাড়ি সারাতে এসেছিলে, সেটা কি তোমার ছল? তুমি জানতে নাকি আমি এখানে মিস্ত্রির কাজ করছি?
তুমি কি ব্যাপক প্রচার না করে কোনো কিছু করো? তোমার বন্ধু ভাগ্য ঈর্ষণীয়, আবার শত্রু ভাগ্য শোচনীয়। তোমার উপাসিকারা দুশিবিরে ভাগ হয়েছে তা জানো? হ্যাঁ, তবে আমি বলছিলাম কি, শত্রুপক্ষ বলে বেড়াচ্ছে হ্যাঁ? যে গরিব খালাসিদের সঙ্গে মিশে 4 পয়সার পরোটা আর তার চাইতে কম দামি নিষিদ্ধ মাংস খেয়ে তোমার নাকি দিন কাটছে। তাদের ক্ষোভটা কিসে? সস্তার খাদ্যবস্তুতে, নাকি গরিদ্র খালাসির সঙ্গ করাতে? সামান্য ছবি বুঝতে পারে না, অথচ অনায়াসে একটা জ্যান্ত মানুষকে বুঝে ফেলার অভিলাষ। তোমাকে তো অনেক আগেই বলেছি অভি, ওরা সব ভণ্ড, দেখলে গা জ্বলে যায়। তোমার প্রদর্শনী নিয়ে হই হই করেছে, সভা করেছে, তোমার গলায় মালা দিয়েছে, কিন্তু আর্টের ওরা বোঝে কিছু? সব অশিক্ষিতের ন্যাকামি। যাও, হাত ধুয়ে পোশাক বদলে এসো, আমি অপেক্ষা করছি। যাও। গল্পের অপর প্রধান চরিত্রটি এক ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ সমাজের মেয়ে। সে ছিল ঠিক অভিকের বিপরীত স্বভাবের। কলেজেই অভিকের সাথে তার আলাপ। আমি বিভা। কলেজের প্রথম ধাপের কাছেই অভিকের সঙ্গে আমার আলাপ, তাও এক নাটকীয় ঘটনার মধ্য দিয়ে। ব্রাহ্মণ সমাজের মেয়ে আমি, পুরুষের সঙ্গে মেলামেশা সংকোচ আমার কোনোদিন ছিল না। কলেজে বাধা ঘটল। একটা ছেলের অভদ্রতা একদিন একটু গায়ে পড়া হয়েই প্রকাশ পেল। অভিকের চেহারায়, স্বাস্থ্যে তখন নব যৌবনের তেজ ঝকঝক করছে। ওর চোখে পড়তেই ছেলেটাকে হিড় হিড় করে টেনে এনে আমার কাছে বলল, মাপ চাও, মাপ চাও বলছি। বলো, এমন অসভ্যতা আর কোনো দিন করবে না। ও কি, ওকে ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। না, দেখুন দেখুন দেখুন, ব্যাপারটা না ভুল হয়ে গেছে, আর আর কোনো দিন এরকম হবে না। ঠিক আছে, ঠিক আছে। না, ঠিক নেই। লজ্জার বশে প্রতিরোধ না করলে এইসব কাপুরুষেরাই পরে তোমাদের বড় লজ্জার কারণ হবে। যাও, যাও, চলে যাও এখান থেকে, এক্ষুনি চোখের সামনে থেকে যাও। তারপর অভিক দায় নিল আমার রক্ষাকর্তার। সেই নিয়ে অনেক কটাক্ষে লক্ষ্য হয়েছে, কিন্তু গ্রাহ্য করেনি। আমি নিভৃত একদিন বলেছি, সবাই কিরকম কানাকানি করে, আমার সংকোচ হয়। শুধু সংকোচ, আর কিছু নয়? আবার কি? আমার অনুমান ভুলও হতে পারে। আমার মনে হয়েছে সেদিনকার ঘটনাটা তোমাকে রোমাঞ্চকর আনন্দ দিয়েছে। আচ্ছা বলো তো, কোন রূপসী চায় না কোনো পুরুষ তাকে কুদৃষ্টি থেকে আড়াল করে রাখো? আমার মধ্যেও তুমি রূপ দেখছো অভি? রূপ না হোক, লাবণ্য। সেই অসভ্য ছেলেটার তুমি চোখ টেনেছো বিভা, আর আমার টেনেছো মন। অনাহুতের ভোজে মিষ্টান্ন বিতরে জানা, কিন্তু তোমার সৌন্দর্য ইতর জনের মিষ্টান্ন নয়, ও কেবল আর্টিস্টের, লিওনার্দো দা ভিঞ্চির ছবির সঙ্গে মেলে। ইনস্ক্রুটেবল। এই স্তাবকতা হচ্ছে। মডার্ন আর্ট মাত্রেই স্তব। ও আর্ট আর্ট আর আর্ট, ওই আর্ট আর্ট করেই তুমি পরীক্ষায় পিছিয়ে পড়ো অভি। মেয়ে বন্ধুরা কেমন মুখ টিপে হাসে, আর আমার লজ্জা করে। হ্যাঁ হাসে, কিন্তু তারা আমার আর্টিস্ট খ্যাতিকে অস্বীকার করতে পারে না। কি জানি অভি, খ্যাতির উজ্জ্বলতাও সময়ের কোষ্ঠী পাথরে যাচাই করে নিতে হয়। তার মানে তোমার কি মনে হয় আমার ধনী পিতার অর্থবৃত্তের কেন্দ্র থেকে যে রজচ্ছটা বিচ্ছুরিত হচ্ছে, তার ওই দীপ্তিতে বোধহয় আমার খ্যাতির অনেকখানি উজ্জ্বলতা? ছবির আমি কিছুই বুঝি না, তুমি লেখাপড়া করো। মুখস্থ বিদ্যার দিগ্গজেরা জানেই না আমি কোন মার্কাশূন্য পরীক্ষায় পাশ করে চলেছি। আমার ছবি আঁকা দেখে তোমাদের চোখে জল পড়ে, আর তোমার শুকনো পণ্ডিতি দেখেই আমার চোখের জল শুকিয়ে যায়। বেশ, তোমরা কিছুতেই বুঝবে না, কেননা তোমরা নামজাদা দলের পায়ের তলায় থাকো চোখ বুঝে, আর আমরা থাকি বদনামী দলের শিরোমণি হয়ে। রবিবার সকালে ব্রহ্মমন্দিরে উপাসনা থেকে ফিরে এসেই বিভা দেখতে পেলে অভিক বসে আছে তার ঘরে। এই হঠাৎ এখানে যে? সঙ্গত একটা কারণ দেখাতে পারি, কিন্তু সেটা হবে গৌণ। আবার মুখ্য কারণটা খুলে বললে সেটা হয়তো সঙ্গত হবে না। তবে আর যাই হোক, সন্দেহ করো না যে চুরি করতে এসেছি। দরকার যদি হয় না হয় চুরি করলে, ভয় নেই, পুলিশে খবর দেব না। দরকার তো মুখ হাঁ করেই আছে বিভা। পারিনি পাছে অপবাদটা দাগা দেয় পবিত্র নাস্তিক মতকে। আসলে তোমাদের মতো ধার্মিকদের চেয়ে অনেক বেশি সাবধানে চলতে হয় আমাদের মতো নাস্তিকদের। তা অনেকক্ষণ বসে আছো? তা আছি।
তবে মন্দ লাগছিল না। একা একা বসে বসে ভাবছিলাম, তুমি এত লেখাপড়া করেছো, বাইরে থেকে দেখে মনে হয় বুদ্ধিশুদ্ধিও তোমার যথেষ্ট, তবু ভগবানকে বিশ্বাস করো কি করে? আবার আবার বুঝি আমার ধর্মকে নিয়ে লাগবে? তার কারণ তোমার ধর্ম যে আমাকে নিয়ে লেগেছে বিভা। আমাকে তুমি বিয়ে করতে পারো না, যেহেতু তুমি যাকে বিশ্বাস করো আমি তাকে করিনি। কিন্তু কই, তোমাকে বিয়ে করতে আমার তো কোনো বাধা নেই। আরে আমি যে ব্রাহ্ম অভি, আমায় বিয়ে করলে তোমার জাত যাবে না? তুমি নাস্তিকের জাত মারতে পারো না বিভা। আমার ধর্মের শ্রেষ্ঠতা এইখানে, সব দেবতার চেয়ে তুমি আমার কাছে প্রত্যক্ষ সত্য, এ কথা ভুলিয়ে দেওয়ার জন্য একটিও দেবতা নেই আমার সামনে। আচ্ছা বিভা, তোমার ভগবান কি আমার বাবার মতো আমাকে ত্যায্যপুত্র করেছেন? আহ, চুপ করো, কি সব বলছো? চুপ করার কিছু নেই তো। আমি জানি আমাকে বিয়ে না করার কারণটা কি। কি কারণ? তোমার বাবার অবর্তমানে তোমার সম্পত্তি তিনি দিয়ে গেছেন ট্রাস্টির হাতে। এখন তোমার দেখভালের দায়িত্ব তাঁদের। তার আদর্শ মতো তোমার উপযুক্ত পাত্রস্থ করবেন তাঁরাই। কিন্তু বিভা, তুমি যাকে কষ্ট দিতে চাও না তিনি তো আর বেঁচে নেই, আর কষ্ট যাকে নিষ্ঠুরভাবে বাজে সে তো বেঁচে। হাওয়ায় ছুরি মারতে তুমি ব্যথা পাও, কিন্তু এতটুকু দরদ নেই এই রক্ত মাংসের বুকের পরে। এ কি বিভা, তুমি কাঁদছো? ভগবানকে নিয়ে তর্ক চলতে পারে, কিন্তু বাবাকে নিয়ে? বিভা, এই শোনো শোনো, গাড়িটা আবার ট্রাবল দিচ্ছে, একটু চেক আপ করে দিতে হবে তাড়াতাড়ি। কি হয়েছে ম্যাম সাহেব? তুমি না, তোমাকে দিয়ে হবে না। সে কোথায় গেল? কার কথা বলছেন ম্যাম সাহেব? তোমাদের ওই বাবু মেকানিক অভিক। অভিক বাবু, সে তো গাড়ি ছেড়ে চলে গেছে। চলে গেছে মানে? কোথায় গেছে? তা তো জানি না ম্যাডাম। জানো না মানে কি? তোমাদের সঙ্গে থাকতো, খেতো, কাজ করতো। বড় ভালো মানুষ ছিলেন, যেমন হঠাৎ এলো তেমনি হঠাৎ চলে গেল। প্রায় বলতো হাতে এখন কিছু পয়সা জমেছে, আর মেকানিক থাকবো না রে, এবারে ছবি নিয়ে মাতবো, তখন কেউ খুঁজে পাবি না এই দুনিয়ায়। মেম সাহেব, কি হলো মেম সাহেব? গাড়ি চেক আপ করবেন না? এক রবিবারের সকালে বিজ্ঞানী অমরবাবু এসেছেন বিভার বাড়িতে। কোপেনহেগেনে এক বিজ্ঞান সম্মেলনে তার বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ এসেছে, কিন্তু অর্থাভাবে সে সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হয়েছে অমরবাবুর কাছে। আর্থিক সংস্থানের লক্ষ্যে বিভার কাছে তার আগমনের হেতু। বিভা তার মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া গয়নাগুলি অমরবাবুকে উপলক্ষ করে দেশমাতৃকাকে অঞ্জলি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। অমরবাবু প্রস্থান করেন। হঠাৎ অভিক এসে হাজির। কি ব্যাপার? মেঝের উপর কাঁথা পেতে বাক্স বের করে গয়না সাজাচ্ছ? বসো অভি, আমাদের পারিবারিক পুরনো জহুরিকে ডেকে পাঠিয়েছি। ও, অন্ধ আবেগের বশে একবার আমাকে 800 টাকা দিয়ে ভালোবাসার স্পর্ধাবেগ কমে গেছে মনে হচ্ছে। আমার বেলায় তুমি মহামায়া, ভুলিয়ে রাখো। আর অধ্যাপক অমরবাবুর বেলায় তুমি তারা তরিয়ে দাও। তা অধ্যাপক অমরবাবু কি এই নেপথ্য আয়োজনের কথা জানেন? জানলে তার বৈজ্ঞানিক পৌরুষে ঘা লাগবে না? ক্ষুদ্র লোকের শ্রদ্ধার দানে মহতের অকুণ্ঠিত অধিকার। কিন্তু মেয়েদের গায়ের গয়না শুধু আমাদের আনন্দ দেওয়ার জন্যে, তা সে আমরা যতই সামান্য হই না কেন, কারো বিলেত যাওয়ার জন্য নয়, তিনি যতই বড় হন না কেন। এই হারখানি চুনির সঙ্গে মুক্তোর মিল করা, এ একদিন আমি তোমার গলায় দেখেছিলেন যখন আমাদের পরিচয় ছিল অল্প। সেই প্রথম পরিচয় স্মৃতিতে এই হারখানি এক হয়ে মিশে আছে। অভি, তবে ওটা না হয় তুমিই নিলে? না, তোমার সত্তা থেকে বিচ্ছিন্ন করে নয়, তোমার সঙ্গে নেব সব শুদ্ধ। সেই কবেই থেকে প্রত্যাশা করে বসে আছি। প্রত্যাশা এত গভীর বলেই কি এই দীর্ঘ অদর্শন? মেতেছিলুম নতুন দেবী নিয়ে। দেবী? কিসে? দেবী দুর্গা। ভেবেছিলুম ছাত্রদের নিয়ে এবার দুর্গা পুজো করব। অভি, তুমি করবে দুর্গাপুজো? আমি তো করব দুর্গাপুজো, কারণ আমি যে নাস্তিক। আমার নাস্তিকতার ভেতরে 33 কোটি দেবতা আর অপদেবতার জায়গা নিয়ে টানাটানি হবে না। যাক সে কথা, অমরবাবুর অমরত্বের দায়িত্ব আমাদের দাও না কেন? আমরা কি ওর মূল্য বুঝি নে? গয়না বেচে পুরুষদের লজ্জা দাও কেন? সে কথা নয়,
পুরুষদের যশ মেয়েদেরই সবচেয়ে বড় সম্পদ। যে দেশে তোমরা বড়, সে দেশে আমরা ধন্য। শোনো, আমি কত বড় একটা ক্রিমিনাল পুণ্যকর্ম করেছি। দুর্গাপুজোর চাঁদার টাকা ছিল আমার হাতে, সে টাকা আমি দিয়ে দিয়েছি অমরবাবুর বিদেশ যাত্রার ফান্ডে। অভি, কি করেছো অভি? যখন ফাঁস হবে তখন জীববলির জন্য মায়ের ভক্তদের আর বাজারে দৌড়তে হবে না। ছি 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 ছি। আমি যে নাস্তিক, আমি জানি সত্যকার পূজা কাকে বলে। ওরা ধর্মপ্রাণ, ওরা কি বুঝবে? এ কি করেছো তুমি অভি? তুমি যাকে বলো নাস্তিক ধর্ম, এ কাজ কি তার যোগ্য? হয়তো নয়, কিন্তু আমার নাস্তিক ধর্ম কোথায় আঘাত পেল বলি? খুব ধুম করে পুজো দেবে বলে আমার চেলারা কোমর বেঁধেছিল, কিন্তু চাঁদার যে সামান্য টাকা উঠেছিল তা যেমন হাস্যকর তেমনি শোকাবহ। তাতে ভোগের পাঁঠাদের মধ্যে বিয়োগন্ত নাট্য জমত না। কিন্তু নাস্তিকের জন্য এটাই যথেষ্ট। নাস্তিকের জন্য যথেষ্ট হলেও ধর্মপ্রাণের জন্য নয়। কখন সন্ধেবেলা আমাকে না জানিয়ে ওদের একজন সাজলো সাধু বাবা আর 5 জন সাজলো চেলা। তারপর এক বুড়ির বাড়িতে গিয়ে বললে তার যে ছেলে রেঙ্গুনে কাজ করে, মা জগদম্বা স্বপ্নে জানিয়েছেন যথেষ্ট পাঁঠার পুরবহরে পুজো না পেলে মা তাকে আস্ত খাবেন। অভি, জানো, এই করে তার কাছ থেকে 5,000 টাকা আদায় করে নিয়েছে। ছি 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 ছি। ধর্মের নামে প্রতারণা। আর কি? এই সবের মধ্যে তুমি কি করে আছো অভি? যেদিন শুনেছি সেদিন টাকাটা সৎকার করে দিয়েছি বিভা। তাতে আমার জাত গেল, কিন্তু টাকাটার কলঙ্ক ঘুচল। আর আজ তোমার কাছে পাপ কবুল করে পাপ স্খলন করে নেওয়া গেল। অভিকের জীবনে এর পরবর্তী ইতিহাস সুদীর্ঘ, অসংলগ্ন, অস্পষ্ট। আসতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো মা, এসো এসো। তোমাকে তো ঠিক চিনলাম না মা। আমি বিভা। আমি অভিকের সঙ্গে এক কলেজে পড়তাম। ও বুঝেছি বুঝেছি। বসো মা, বসো বসো। এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো আপনি তো ওর একরকম অভিভাবকের মতোই ছিলেন। তুমি অভিকের কথা বলছো তো মা? হ্যাঁ হ্যাঁ। আরে ওর জন্যই তোর বাবা অম্বিকাচরণ বাবুর সাথে আমার ভুল বোঝাবুঝি হয়ে গেল। তার ধারণা সমাজে আমরা নাকি ওকে প্রশ্রয় দিচ্ছি। উনি কিছুতেই বুঝতে চান না যে কারো প্রশ্রয়ের অপেক্ষা না করেই অভিক তার ইচ্ছে মতো ছন্ন ছাড়া হতে পারে। আচ্ছা, আপনি কি জানেন ও এখন কোথায়? হ্যাঁ, না মা, তা তো জানি না মা। আমার কাছে কিছুদিন ছিল, এই পর্যন্তই। আসলে ও তো শেকড় গাড়ে না কোথাও। ও একটা জন্ম বোহেমিয়ান। হ্যাঁ, সেই জন্যই দুঃখ পাচ্ছে। না না, পাচ্ছে না। দুঃখ পাওয়াটা ওর একটা বিলাস। নাহলে ওরকম একটা ধনী বাড়ির ছেলে। শুনেছি প্রবল নাস্তিকতায় বাড়ি শুদ্ধ সবাইকে বিপন্ন করেছে। শুধু মুখের নাস্তিকতায় কিছু এসে যেত না মা, কিন্তু ও যে। জানি জানি, ওর কথায় আর কাজে বাড়াবাড়ি রকমের মিল। এদেশে সমাজের পক্ষে যেটা অমার্জনীয় অপরাধ। আচ্ছা মা, ও তোমাদের বাড়িতেও নাকি যেত? হ্যাঁ, অনেক দিন যাচ্ছে না, তাই। আমি তো ঠিক জানি না মা। ছেলেটা আমাদের সমাজের বার হয়ে গেল, কারো সঙ্গেও নিজেকে মেলাতে পারল না। আচ্ছা, আজ আমি উঠি। যদি ওর সঙ্গে দেখা হয় বলবেন। হ্যাঁ, না থাক, কিছু বলতে হবে না। এসো মা, এসো। পিসিমা, পিসিমা, তোমার চিঠি। চিঠি? কার চিঠি? তা বলতে পারিনি, তবে খামের গায়ে স্টিমারের ছাপ আছে। স্টিমারের ছাপ? কই দেখি। এ তো অভির চিঠি। আমার মধু করি, জাহাজে স্টোকার হয়ে চলেছি বিদেশে। ভাবনা করো না বলছি বটে, কিন্তু ভাবছো মনে করলে ভালো লাগে। জানি কেন বিদায় নিয়ে এলেম না, কেন পাথেও দাবি করিনি তোমার কাছে, এই বলে তুমি রাগ করবে। এর একমাত্র কারণ আমি যে আর্টিস্ট। আমার এই পরিচয়ে তোমার এতটুকু শ্রদ্ধা নেই, এ আমার চির দুঃখের কথা। মনে পড়ছে সেদিন অমরবাবুর কথায় তুমি বলেছিলে অমরবাবু বিলেত থেকে প্রমাণ করে ফিরবেন তিনি সামান্য লোক নন, তাতে এদেশের গৌরব। একান্ত আশা করি তাই যেন হয়। আমাকেও তাই প্রমাণ করতে হবে।
ওর প্রমাণ সহজ লজিকের বাঁধা রাস্তায়, আর আর্টের প্রমাণ রুচির পথে, সে রসিক লোকের প্রাইভেট পথ। আমাদের এই চোখে ঠুলি পড়া ঘানি ভরানো দেশে আমার চলবে না। যাদের দেখার স্বাধীন দৃষ্টি আছে, আমি যাবই তাদের দেশে। আমার জন্য এই যুগ না হোক, বড় যুগ আছে, অপেক্ষা করে থাকবে পস্টারিটি। পস্টারিটির জন্য তোমাকে অপেক্ষা করতে হবে না অভি। নিষ্ঠুর শাস্তি আমার শুরু হয়ে গেছে। কোন শাস্তির কথা তুমি বলছো আমি জানি না। তোমার সবচেয়ে বড় শাস্তি তুমি বোঝনি আমার ছবি। এসেছে নতুন যুগ, সেই যুগের বরণশালায় আধুনিক বড় চৌকিটাতে আমার দেখা তোমার মিলল না। বি, মনে আছে কি বলেছিলাম সেদিন? একদিন বিশ্বের কাছে সত্যকার সম্মান পাবো, সেদিন সবচেয়ে বড় সম্মান তুমি আমাকে দেবে। মন ভোলানোর কৃত্রিম স্তব করনি তুমি কখনো। তোমার নিরাসক্ত মনের সবচেয়ে বড় দান স্বাধীনতা। যতক্ষণ না তোমার বিশ্বাস আসন্নিগ্ধ শক্তি পৌঁছবে, ততক্ষণ তুমি অপেক্ষা করে থাকবে। এই কথা মনে রেখে অসাধ্য সাধনার পথে চলেছি। এ কি কাজ করলে অভি, এ কি কাজ করলে? আমার উপর রাগ করো না, ফিরে এসো তুমি। আমি তোমাকে আর দুঃখ দেব না। ফিরে এসো, ফিরে এসো অভি। এতক্ষণে জানতে পেরেছো নিশ্চয়ই, তোমার সেই চুনির সঙ্গে মিল করা মুক্তোর হারখানি গেছে চুরি। এ হার তুমি বাজারে বিক্রি করতে যাচ্ছ, এ ভাবনা আমি কিছুতেই সহ্য করতে পারিনি। তুমি মনে মনে আমাকে কখনো ঈর্ষা করেছো কিনা জানি না, তবে এই কথাটা সত্য যে মেয়েদের আমি ভালোবাসি। শিলার কথা নিশ্চয়ই তোমার মনে আছে। মেয়েদের ভালোবাসায় যে মতটুকু আছে, তাতেই আমার ইন্সপিরেশন। আমি যে আর্টিস্ট, ও ছিল আমার পালের হাওয়া। আমরা চাই মেয়েদের মাধুর্য, আর ওরা চাই পুরুষের ঐশ্বর্য। এই কথাটাতেই একদিন ক্ষুব্ধ হয়েছিলে তুমি। তুমি বলেছিলে, ক্রাইসলার গাড়িকে যারা ঐশ্বর্য মনে করে তারা পুরুষকে ছোট করার দিকে টানে। জানি জানি, তুমি যাকে ঐশ্বর্য বলো তারই সর্বোচ্চ চূড়ায় তুমি আমাকে পৌঁছে দিতে পারতে, কিন্তু তোমার ভগবান মাঝখানে এসে দাঁড়ালেন। ও কথা বারবার বলো না অভি। আমি তো বরাবর উল্টোটাই শুনে এসেছি। বিয়েটা নাকি আর্টিস্টের পক্ষে গলার ফাঁস, ইন্সপিরেশনের দম বন্ধ করে দেয়। তোমাকে সত্যিই যদি বড় করতে পারতুম কি? পেরেছো? আমার দুঃখ শুধু এই যে সেই ঐশ্বর্য তুমি চিনতে পারোনি। যদি পারতে, তবে তোমার ধর্ম কর্মে সব বাঁধন ছেড়ে আমার সঙ্গিনী হয়ে পাশে এসে দাঁড়াতে। বলো বলো, কবেই তুমি আমাকে সম্পূর্ণরূপে আবিষ্কার করবে? বলো। যেদিন আমাকে তোমার আর দরকার হবে না। ওসব অত্যন্ত ফাঁপা কথা, অনেকটা মিথ্যে হাওয়া দিয়ে ফুলিয়ে তোলা। স্বীকার করো গো নিরাসক্ত তপস্বিনী, স্বীকার করো যে আমাকে না হলে নয় বলে উৎকণ্ঠিত তোমার সমস্ত দেহ, সমস্ত মন। তবুও আমি কাঙালপনা করতে চাই নে। আমি চাই, আমি বলবো আমি কাঙাল, আমি চাই, আমি তোমাকে চাই। পিসিমা, তুমি চিঠিটা পড়ে অমন কাঁদছো? একটু ওদিকে জামা, আমি বাকিটুকু পড়ে নি। তুমি স্পষ্ট করে তোমার ভালোবাসার কথা জানাওনি, কিন্তু তোমার স্তব্ধতার গভীর থেকে প্রতিক্ষণে তুমি যা দান করেছো, এই নাস্তিক তাকে কোনো সংজ্ঞা দিতে পারেনি। বলেছে অলৌকিক। এরই আকর্ষণে কোনো একদিন হয়তো তোমার সঙ্গে সঙ্গে তোমারই ভগবানের কাছে কাছে ফিরেছি। আমি ভাবতাম বুকের মধ্যে কিছু জমিয়ে রাখো না তুমি। আজ বুঝতে পারছি তুমিও তো কম অভিমানী নও। কেন চলে গেলে অভি? কেন চলে গেলে সাগর পাড়ে? তুমি না বলতে যে দেশে দিন রাত্রি ধর্ম নিয়ে খুনোখুনি, সেই দেশে সব ধর্মকে মেলাবার পুণ্যব্রত তোমারই মতো নাস্তিকের। আমার মধুকরী, ভালোবাসার কোনো একটা অসীম সত্য ভূমিকা আছে বলে যদি মনে করা যায়, আর তাকেই যদি বলো তোমার ঈশ্বর, তবে তোমার দুয়ার আর তার দুয়ার এক হয়ে রইল এই নাস্তিকের জন্যে। আমি আবার ফিরব, তখন আমার মত, আমার বিশ্বাস সমস্ত চোখ বুঝে সমর্পণ করে দেব তোমার হাতে। তুমি তাকে পৌঁছে দিও তোমার তীর্থ পথের শেষ ঠিকানায়।
ইতি তোমার নাস্তিক ভক্ত অভিক, অভিক না।